আমাদের শাস্ত্রে একটা কথা আছে না, স্বধর্মে নিধনাং শ্রেয়ম পরধর্ম ভয়াবহ। স্বধর্মে মৃত্যু ভালো, পরধর্ম ভয়াবহ। প্রায় 7 মাস ব্যাপী পরীক্ষা নিরীক্ষার পর অবশেষে দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টির আদর্শগত গুরু বা পিতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্বধর্মে ফিরে এলো। ইন্দোরে এক অনুষ্ঠানে সংঘের প্রধান সরসংঘ চালক, তারা যাকে বলেন, সেই মোহন ভাগবত, তিনি বলেছেন যে ভারতের প্রকৃত স্বাধীনতা হলো গত বছর ঠিক 1 বছর আগে এই তিথিতে রাম মন্দিরের প্রতিষ্ঠা, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা। সেই দিনটি নাকি ভারতের প্রকৃত স্বাধীনতার দিন। তার আগে 47-এর 15ই আগস্ট রাজনৈতিকভাবে ব্রিটিশ আধিপত্য থেকে ভারত মুক্তি পেয়েছে। সংবিধান নামে একটি ডকুমেন্ট, একটি নথির দ্বারা দেশ শাসিত হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা এসেছে রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে। এ কথাটা আমরা বলছি কেন, যে 7 মাস ব্যাপী পরীক্ষা নিরীক্ষার পর এই ধর্মে ফিরে এলো স্বয়ংসেবক সংঘ, তার একটু ব্যাখ্যা প্রয়োজন রয়েছে। 2024 সালের মে মাসে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের মতো ক্ষমতা এলো, কিঞ্চিত ডানা ছাঁটা অবস্থায়, 400 পার নয়, 240টি লোকসভা আসন নিয়ে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত জুন মাসে প্রথম বললেন যে দেশের সর্বত্র নানা জায়গায় ওই মসজিদের তলায় মন্দির খোঁজার কোনো প্রয়োজন নেই। ভারতীয়দের ডিএনএ এক, ঐক্যের বার্তা, সংহতির বার্তা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলেমিশে থাকার বার্তা বারবার তিনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু একই সঙ্গে যখন বারবার, ওই বললাম গত বছরের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বারবার এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, ঠিক একই সময় বারবার কিন্তু তার উপর আঘাত আসছে হিন্দুত্ববাদী রাজনীতিরই অন্য অংশ থেকে, যার নেতৃত্বে প্রধানত যোগী আদিত্যনাথ। এই যে সংঘাত, হিন্দুত্ববাদী রাজনীতির দুটো ধারার মধ্যে এই সংঘাত, একটা ধারা যেটা আপাত দৃষ্টিতে অন্তত চাইছিল একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, হারমোনি, একটা মেলবন্ধনের পথ, একটা পরিণত আধুনিক রাষ্ট্রের যে পথ হতে পারে সেই পথ খোঁজার চেষ্টা করছিল। অন্য পথটা তখন কট্টর হিন্দুত্ববাদী পথে যাচ্ছে। এই দুটি পথের সংঘাত খুব প্রবলভাবে সামনে এলো ডিসেম্বর মাসের শেষে। আমি বলবো যে এই যে বিল্ড আপটা হচ্ছিল দুটো ধারার মধ্যে, সেই সংঘাতটা চূড়ান্ত তত্ত্বগতভাবে সামনে এসে গেল ডিসেম্বর মাসের শেষে। ডিসেম্বর মাসের শেষে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 24শে ডিসেম্বর অর্গানাইজার, যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইংরেজি মুখপাত্র, তাতে বলা হলো, তাতে একটা সম্পাদকীয় লেখা হলো, গুরুত্বপূর্ণ সম্পাদকীয়, সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেখানে এই সংগঠনের মত প্রকাশ হয়, ইংরেজি মুখপাত্র অর্গানাইজারে লেখা হলো, ফ্রম সোমনাথ টু সম্ভল দ্য কোয়েস্ট ফর সিভিলাইজেশনাল জাস্টিস। সোমনাথ থেকে সম্ভল, সভ্যতার ন্যায় বিচারের পথে যাত্রা। সভ্যতার ন্যায় বিচারের পথে যাত্রার উদ্ধৃতিটা কিন্তু, লেখাটা কিন্তু শুরু করা হলো আম্বেদকরের একটা উদ্ধৃতি দিয়ে, পাকিস্তান আর পার্টিশন অফ ইন্ডিয়া। এই বইতে আম্বেদকর এক জায়গায় লিখছেন যে মুসলিম আগ্রাসনের ফলে ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে যে বিদ্বেষ তৈরি হয়েছে তা 100 বছরেও মিলিয়ে যায়নি, বরঞ্চ দুটি সম্প্রদায় পরস্পরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে বসবাস করছে ইত্যাদি। এটা কিন্তু মনে রাখা দরকার, আম্বেদকরের এই জাতীয় বিষয় বহু লেখার মধ্যে একটা লেখার একটা অংশ। এটাকে উদ্ধৃত করে যে লেখাটা শুরু হলো অর্গানাইজারে, তার মূল বক্তব্য হচ্ছে যে সম্ভল, উত্তরপ্রদেশের সম্ভল শহরে যে জামা মসজিদ, তার তলায় হরিহর
মহাদেবের শ্রী হরিহর মন্দির রয়েছে। আমরা জানি যে এই মসজিদের একজন আইনজীবী এবং একজন সংঘ পরিবারে পন্থী এক নেতা, তাদের দুজনের আবেদনের ভিত্তিতে কোর্ট সেই দিনই বলে যে আজকে থেকে অনুসন্ধান শুরু করো। সেদিন বিকেলবেলায় আর্কিওলজিক্যাল সার্ভে অনুসন্ধান করতে শুরু করে যে ওখানে মসজিদের তলায় অন্য কোনো স্ট্রাকচার ছিল কিনা। কাগজে কলমে ওটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, অর্থাৎ 1991 সালের প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, যাতে বলা হয়েছিল যে 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত দেশের ওই সময় 1947 সালের 15ই আগস্ট দেশের যে ধর্মস্থান যে অবস্থায় ছিল সেটা সেই অবস্থায় থাকবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে অযোধ্যার বাবরি মসজিদ, রাম জন্মভূমি। তো এই আইনের স্পিরিটটাকে লঙ্ঘন করা হয়, কিন্তু আক্ষরিকভাবে আইন পালন করা হয় যদি স্ট্রাকচারটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকে। কারণ তখন আইনের পথে যুক্তিটা হলো এটা আর চালু উপাসনা স্থল নয়, এটা একটা ঐতিহাসিক স্থান। কিন্তু ঐতিহাসিক স্থান হলেও আমরা জানি যে তার সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে থাকে। তো সর্বশেষ যে উপাসনা স্থল হিসেবে সেটি ব্যবহার হয়েছিল, তার প্রতি সেই সম্প্রদায়ের মানুষের একটা স্বাভাবিক অধিকার বোধ থাকে। সম্ভলে আমরা জানি যে কোর্ট যখন বলল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুসন্ধান করতে পারে, সেদিন বিকেলেই তারা গেল। তারপরে সমাজবাদী পার্টির সমর্থক সহ কিছু মানুষ বাধা দিলেন, যার ফলে 4টি প্রাণহানি হলো। সেই ঘটনার উল্লেখ করে অর্গানাইজার আরএসএস এর মুখপাত্রতে বলা হচ্ছে এটা হচ্ছে সভ্যতার জাস্টিস, সিভিলাইজেশনাল জাস্টিস। একদা হিন্দু সভ্যতাকে বলপূর্বক দমন করে ইসলামী সভ্যতা প্রতিষ্ঠা করা হয়েছিল, তার জাস্টিস, ন্যায় বিচার হচ্ছে সেটাকে উল্টে দেওয়া, এবার একে সমর্থন করা হয়। লক্ষণীয়, 24শে ডিসেম্বর যখন আরএসএস এর ইংরেজি মুখপাত্রটা বেরোচ্ছে, 28শে ডিসেম্বর, তার 4 দিন পরেই আরএসএস এর যেটা হিন্দি মুখপাত্র পাঞ্চজন্য, তাতে বলা হচ্ছে যে মন্দিরের পর ये कैसा दंगल है, মন্দির নিয়ে এ কিসের হামলা। এবং সেই সম্পাদকের বক্তব্য হচ্ছে যে এ দেশে শত সহস্র মন্দির রয়েছে। এটা বলা হচ্ছে যে এটা কিন্তু শুরু করা হচ্ছে, এই সম্পাদকীয়টা শুরু করা হচ্ছে কিন্তু আরএসএস এর দ্বিতীয় সরসংঘ চালক মহাদেব সদাশিব গোলওয়ালকারের একটি উদ্ধৃতি দিয়ে, যেখানে গোলওয়ালকার একই কথা বলছেন, ভারতের সভ্যতা কিভাবে লাঞ্ছিত হয়েছে বিদেশি আক্রমণকারীদের দ্বারা ইত্যাদি, কিন্তু মুসলিম শব্দটা সেখানে উল্লেখ করা হয়নি। সেই উদ্ধৃতিটা জেট টেনে বলা হচ্ছে এই হিন্দি মুখপাত্রে যে এই মন্দিরগুলো হচ্ছে ভারতীয় সভ্যতার নিদর্শন। এই মন্দিরগুলো যে পরবর্তীকালে অন্য ধর্মের উপাসনালয়ে পরিবর্তিত হয়েছে, সেটা ভারতীয় সভ্যতার একটা অংশ। অর্থাৎ কিনা মোহন ভাগবতের কথাকে ঘুরিয়ে সমর্থন করা হচ্ছে যে প্রত্যেকটা মসজিদের তলায় মন্দির খোঁজার দরকার নেই। কি বলা হচ্ছে? বলা হচ্ছে এই যে সনসানি খেয়ে যে নতুন যে রহস্য তৈরি করা হচ্ছে, রহস্য গল্পের মতো তৈরি করা হচ্ছে, প্রায় ব্যঙ্গের সুরে বলা হচ্ছে এই সম্পাদকীয়তে যে 24 ঘন্টা চলা টেলিভিশন চ্যানেলে পেট ভরে এই সমস্ত বিতর্কে, দেশের প্রকৃত উন্নতির সঙ্গে ভারতের এগিয়ে যাওয়ার সঙ্গে এসব বিতর্কের সম্পর্ক নেই। এগুলো 24 ঘন্টা চ্যানেলে পেট ভরানোর জন্য এইরকম কথা বলা হচ্ছে। অর্থাৎ কিনা ডিসেম্বরের শেষে আমরা দেখলাম দুটি ধারা একদম সম্পূর্ণ দুরভাবে ভাগ হয়ে গিয়েছে। তখনও পর্যন্ত সংশয় ছিল, বিতর্ক ছিল যে শেষ পর্যন্ত কোনটা গৃহীত হবে। যোগী আদিত্যনাথ এবং তার মতাবলম্বী যারা মোহন ভাগবতকে নস্যাৎ করছেন প্রতিদিন, যারা বলছেন যে কোনো বিতর্কিত মসজিদ বলে উল্লেখ করার দরকার নেই, বিতর্কিত ধাঁচা বলে উল্লেখ করুন, মসজিদ বলবেনই না। কুম্ভ মেলার জমি ওয়াকফ দখল করে রেখেছে বলে বলছেন যেখানে যোগী আদিত্যনাথ, এই মতবাদের এই ধারার বক্তব্য যারা রাখছেন তার পাল্টা মোহন ভাগবত যে সম্প্রীতির কথা, সদ্ভাবনার কথা, মিলেমিশে থাকার কথা, হারমোনির কথা বলছেন, এই দুটোর মধ্যে কোনটা জয়ী হবে?
আজকে এই মহাকুম্ভের শুরুতে এসে দেখা গেল কট্টরপন্থী ধারাটা, যোগী আদিত্যনাথের ধারাটাই জয়ী হলো। মোহন ভাগবত সেই পথেই চলতে বাধ্য হলেন। তিনি বললেন যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে ভারতের প্রকৃত স্বাধীনতা। সুতরাং আর কোনো বিরোধের জায়গা রইল না। যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি, পরিষ্কার হয়ে গেল, কোনটা দুধ কোনটা জল পরিষ্কার হয়ে গেল। এখানে আরেকটা কথা বলার আছে। এই যে রাজনীতি, আরএসএস এবং তাদের বক্তব্য বিশেষভাবে প্রণিধানযোগ্য, কারণ তাদের দ্বারা তো নির্দেশিত হয় যে বিজেপি আগামী দিনে কি করতে যাচ্ছে। সেই রাজনীতিতে কংগ্রেসের একটা অংশকে আত্মীকরণ করার প্রবণতা খুব প্রবলভাবে দেখা যাচ্ছে। আম্বেদকরের কথা আগেই বলেছি, আম্বেদকরকে কথায় কথায় উদ্ধৃত করা হয় আজকাল আরএসএস এর পঞ্চজন্য বা অর্গানাইজারে। গতকাল ইন্দোরে যে অনুষ্ঠানে রাম মন্দিরের কথা বলেছে, সেখানে মোহন ভাগবত আরেকটি কথা বলেছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 2018 সালে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদ ছাড়ার পর 2018 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন। মোহন ভাগবত যে কথা বলেছেন কালকে, সেটা খুব উল্লেখযোগ্য। তিনি বলেছেন তিনি যখন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তার কিছুদিন আগে একটা হিন্দু ধর্মে ফিরিয়ে আনার যে অনুষ্ঠান, যেটাকে ঘর বাপসি বলা হয়, ধর্মান্তরকরণ, সেটা করা হয়েছিল আদিবাসীদের নিয়ে। আদিবাসীরাই তো খ্রিস্টান হয়েছিলেন প্রথমত, তাদের ঘর বাপসি, হিন্দু ধর্মে ফিরিয়ে আনার অনুষ্ঠান করা হয়েছিল। মোহন ভাগবত বলছেন যে তার ধারণা ছিল প্রণব মুখার্জি বলবেন যে এটা অনেক কিছু জানতে চাইবেন সে বিষয়ে, কিন্তু মোহন ভাগবত যা বলেছেন তার মধ্যে কথা হলো প্রণব মুখার্জি তা জানতে চাননি, বরঞ্চ প্রণব মুখার্জি কথা বলেছেন যে এই ঘর বাপসি অভিযান যদি না করা হতো তাহলে দেশদ্রোহীতে পরিণত হতেন হয়তো এই আদিবাসীদের একটা অংশ। এটা মোহন ভাগবতের বক্তব্য, কিন্তু প্রণব মুখার্জি বক্তব্য জানার কোনো উপায় নেই। তিনি মারা গিয়েছেন এবং সংবাদপত্র রিপোর্ট অনুসারে তার কন্যাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কিছু বলতে পারেননি বা বলেননি। বরং প্রণব মুখার্জি নাকি মোহন ভাগবতকে কথা বলেছিলেন যে আপনারা এগুলো করে প্রেস কনফারেন্স করেন কেন, তাতে তো বেশি চর্চা হয়, পলিটিক্যালি বেশি আলোচনা হয়, প্রেস কনফারেন্স করা কি দরকার, এই কথা নাকি প্রণব মুখার্জি বলেছিলেন। এই প্রবণতা আমরা নরসি মনোহর সম্পর্কে দেখছি। এই প্রবণতা আমরা অন্য অনেক কংগ্রেস নেতা যারা নেহেরু গান্ধী পরিবারের মূল স্রোতের থেকে একটু বাইরে থাকা, তাদের সম্পর্কেও দেখছি। এবং অনুমান করার কারণ আছে, যুক্তিসঙ্গত অনুমান করার কারণ আছে, আগামী দিনে মনমোহন সিংকে একজন শিখ নেতা হিসেবে তুলে ধরে এই প্রবণতা জারি থাকবে বা তার উপরেও এই রাজনীতি আরোপ করার চেষ্টা করা হবে। এই যে কংগ্রেসেরও একটা অংশকে আত্মীকরণ করে নেওয়া এবং একই সঙ্গে কট্টরবাদী হিন্দুত্বের পথ ধরা, এই রাজনীতি সম্পর্কে যদি আজকে বিজেপির বিরোধীরা সচেতন না হন, তাহলে কিন্তু তারা আগামী দিনে রাজনীতিতে অনেক ভুল করবেন। এখন যে দিক নির্দেশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এবং বিজেপির যারা আদর্শগত গুরু বা পিতা, তাই এই ধরনের সংগঠনের নানা জায়গা থেকে যে ধরনের মত প্রকাশিত হচ্ছে এবং তার মন্থন থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে, তার প্রতি কিন্তু বিরোধী রাজনীতিকদের দৃষ্টিপাত করার কারণ রয়েছে। সাংবাদিক হিসেবে, রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমরা করছি, কিন্তু এই যে 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকে 7 মাস ব্যাপী এই দুইটি ধারার মধ্যে যে বিরোধ চলল, সংঘাতের মধ্যে কিছুটা পাবলিক ডমিনে সেগুলো এলো, জনসমক্ষে এলো, চর্চা হলো এবং কিছুটা তাদের মানুষের মতামত পাওয়া গেল, মানুষের কিছুটা যাকে বলে জল মাপা রাজনীতিতে, সেটাও কিছুটা করা হলো। অতঃপর কট্টরবাদী রাম মন্দিরপন্থী হিন্দুত্বের যে ধারা, সেটাকেই ধারা হিসেবে স্বীকৃতি দিল আরএসএস। এটা অত্যন্ত লক্ষণীয়। এই বছর বিজয়া দশমীতে আরএসএসের যে শতবর্ষ পূর্তি উৎসব
শতবর্ষপূর্তি হবে, সেই উপলক্ষে আগামী দিনে কোন পথে এই সংঘ যায়, তাদের চিন্তাধারা যায়, তাদের ভাবনা ধাবিত হয়, তার দিকে শুধু সাংবাদিকদের নয়, শুধু সোশ্যাল সায়েন্টিস্টদের নয়, প্রত্যক্ষ রাজনীতির কারবারিদের তীক্ষ্ণ এবং নিবিড় নজর রাখার প্রয়োজন রয়েছে।